প্রথম আলো মিডিয়া ক্যাফে থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি ফিরোজ চৌধুরী। আমরা আজকে আলাপ করব বিদেশ ফেরতদের যত চ্যালেঞ্জ। বিদেশ ফেরতদের চ্যালেঞ্জ বলতে আমরা বোঝাচ্ছি যে এই অভিবাসন প্রত্যাশী আমাদের যেসব তরুণ-তরুণীরা বিদেশে যায়, তারা কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে আরকি। এবং অনেকে ফেরত আসতে বাধ্য হয়। এই ফেরত আসার পরে দেশে ফিরেই বাকি চ্যালেঞ্জের মুখোমুখি হয়। এসব নিয়ে আলাপ করব। আমাদের সঙ্গে সম্মানিত ২ জন আলোচক রয়েছেন। আমার ডানে রয়েছেন ডক্টর আ এটিএম মাহবুবুল করিম, যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক, রেইস প্রকল্প, ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড। তো স্যার আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে আরো রয়েছেন শরীফুল হাসান, আ সহযোগী পরিচালক, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। আমরা দুজনের মুখেই শুনবো। শুরুতে আমরা মাহবুবুল করিম স্যারের কাছে যেতে চাই। এই যে যারা শ্রমিকরা ফেরত আসছে, নানা কারণে আমরা চাই না যে ফেরত আসুক, কিন্তু আসছে তো। জি। এই আসার পরে তারা ফেরত আসার বিভিন্ন ধাপে কি চ্যালেঞ্জের মুখে পড়ে? আসলে যে সমস্ত শ্রমিকরা বিদেশে যাওয়ার পরে ফেরত আসে এটা কয়েকটা ক্যাটেগরিতে আমরা ভাগ করতে পারি। প্রথমত যারা গিয়েই প্রতারণার শিকার হয়ে ফেরত আসে, অর্থাৎ একটা বড় অঙ্কের টাকা তারা খরচ করলেন, বিদেশে গেলেন, কোনো কাজ না করেই হয়তো জেল অথবা জেল না খেটে ফেরত আসতে বাধ্য হলেন। আরেকটা ক্যাটেগরি হচ্ছে যারা একটা লম্বা সময় বিদেশে কাজ করেছেন, তারপরে দেশে ফেরত এসেছেন কিন্তু তার সামাজিকভাবে গ্রহণযোগ্যতা পরিবারের কাছে অথবা সমাজের কাছে নেই। এই দুটাকে যদি আমরা একটা আলাদা করি, অর্থাৎ প্রথম পর্যায়ে যারা বিদেশে গিয়ে প্রতারিত হতে ফেরত আসলেন, তাদের অবস্থাটা খুবই সঙ্গীন থাকে। কারণ তারা একটা বড় অঙ্কের টাকা লোন করে অথবা অন্য কারো কাছ থেকে সাহায্য নিয়ে অথবা তার আগের যে জমা টাকা ছিল সেটা খরচ করে সে বিদেশে গেলেন আরো ভালো কিছু করার আশায়। কিন্তু যখন চাকুরি পেলেন না, কাজ পেলেন না অথবা জেল খাটলেন, আবার ফেরত আসলেন, তখন তাকে কিন্তু এই সমাজে এসেতে সে এত বেশি হতাশ হয়ে পড়ে, অনেক সময় অনেক খারাপ চিন্তা ভাবনা করে। তখন যদি আমাদের এই সমাজ অথবা আমাদের সরকার আমাদের যেভাবে তাকে অ্যাড্রেস করা দরকার, তাকে সাপোর্ট দেওয়া দরকার, এটা যদি আমরা দিই খুব ভালো কথা। আরেকটা দল যারা লম্বা সময় কাজ করলেন, টাকা-পয়সা ইনকাম করলেন, কিন্তু তার নিজের সচেতনতার অভাবের কারণে তিনি সকল টাকা তার পরিবারের হয়তো কোনো সদস্যের কাছে পাঠালেন, হুন্ডি করলেন, প্রপার চ্যানেলে পাঠালেন না। যার ফলশ্রুতিতে তিনি যখন ফেরত আসেন, টাকা-পয়সার কোনো হদিস থাকে না। তিনি এসে দেখলেন যখন তার টাকা দরকার, ব্যবসা করা দরকার অথবা তিনি একটু আরাম করবেন, তখন তার পরিবার তাকে সেই সাপোর্টটা দিচ্ছে না। সেই টাকা-পয়সা দিয়ে হয়তো একটা জমির মাঝখানে একটা বড় বাড়ি, না হলে একটা গাড়ি, না হলে টাকাটা অন্যভাবে তার আত্মীয়স্বজনরা নষ্ট করে ফেলে। তো এই দুটো শ্রেণীকে আমাদের ২ ভাবে কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হয়। একটা যিনি কিছুই জানেন না, কিছুই করতে পারেননি, ফেরত আসলেন, তাকে আমরা অন্যভাবে অ্যাড্রেস করি। আর যারা অদক্ষ হয়ে গেলেন কিন্তু দক্ষ হয়ে ফেরত আসলেন, তাকে আমরা যদি আরপিএল করিয়ে রিকগনাইজেশন অফ প্রায়র লার্নিং করিয়ে যদি তাকে আবার পুনরায় কোথাও চাকুরি অথবা কোথাও একটা ব্যবস্থা করা যায়, উদ্যোক্ত ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু তাকে খুব সহজেই এই সমাজে পুনর্বাসন করা সম্ভব, যেটা ১ম পর্যায়ে হয় না। জি, ধন্যবাদ ডক্টর মাহবুবুল করিম। আমরা এবারে শরীফুল ইসলাম হাসানের কাছে যেতে চাই। আপনারা ব্র্যাক থেকে এই রিইন্টিগ্রেশন নিয়ে কাজ করছেন। তো সেই কার্যক্রম আলোকে মানে আপনাদের অভিজ্ঞতার আলোকে যদি শুরুতে একটু বলেন। না, আমরা এই অভিজ্ঞতাগুলো কি যেটা আপনি শুনলেন আমাদের ওই যে স্কলার মোডের রেজার প্রকল্প পরিচালক এবং সেখানকার পরিচালক স্যার যেটা বললেন আসলে মূলত চ্যালেঞ্জ গুলো ফিরে আসার পর এরকমই। যেটা আসলে আমাদের সাধারণ মানুষজনের ধারণা যে একজন মানুষ ও বিদেশে ছিল, ওর আবার সমস্যা কি? কিন্তু ও যে আসলে স্বাভাবিক যে মানুষ তার চেয়েও আসলে খারাপ হয়ে যেতে পারে। কারণ ধরেন সে হয়তো ১০-১৫ লাখ টাকা খরচ করে গিয়েছে। বিদেশে গিয়ে কাজ পায়নি, ৬ মাস ১ বছরের মধ্যে ফেরত আসতে হয়েছে। তার যেমন সংকট, পাশাপাশি আমাদের কিন্তু অনিয়মিত পন্থায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করে, গ্রিস যাওয়ার চেষ্টা করে বা মালয়েশিয়া, থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করে। তারা যখন ফেরত আসে তাদের আরেক ধরনের চ্যালেঞ্জ, সমাজের মধ্যে তাকে আসলে নানানভাবে তার দিকে নেতিবাচক দিকে তাকায়। আবার নারীদের ক্ষেত্রে চ্যালেঞ্জটা আরেকটু প্রতিকূল। পাশাপাশি আবার ধরেন কোনো একজন মানুষ সে অনেক টাকা নিয়ে এসছে। সেই টাকাটাও আবার দেশের মধ্যে কি করবে সেটা এক ধরনের চ্যালেঞ্জ। এই পুরো চ্যালেঞ্জগুলোকে যদি আমরা বলি তাহলে ১ম চ্যালেঞ্জটা হচ্ছে তার যেটা হয় হচ্ছে এটাকে আমরা বলি সাইকোসোশ্যাল, মানে সামাজিক এবং মানসিক সংকটটা হয়। সেকেন্ডলি আসলে তার আর্থিক বিষয়টা, সে কি করবে, কি করে আবার লাইভলিহুড করবে, এবং থার্ড যেটা হচ্ছে সামাজিককরণ কেমন? আপনি দেখবেন কোভিডের সময় আপনার মনে আছে বা আপনি ধরেন অনেক বছর ধরে আপনি শহরে থাকেন। আপনি যখন গ্রামে যাবেন আপনার বাড়িটাতে, আপনার চাচাতো ভাই বা যারা ওখানে থাকে তারা ধরেই নেয় ও আবার কেন গ্রামে আসছে? ওর তো শহরেই সবকিছু আছে। ঠিক একইভাবে যেই মানুষটা ১৫, ২০, ২৫ বছর বিদেশে আছে, সে যখন টাকা পাঠায় তার পরিবার স্বজন সবাই খুব খুশি যে ঈদে অন্য সময় টাকা পাঠাবে। কিন্তু সেই মানুষ যখন একবারে চলে আসতে চায়, অনেক সময় তার পরিবারের স্বজনরা এইটাকে স্বাভাবিকভাবে নেয় না। কিন্তু আমাদের দেখবেন ১ কোটিরও বেশি লোক দেশের বাইরে আছে, মূলত মধ্যপ্রাচ্যে।
সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, এরা কিন্তু কেউ আপনাকে নাগরিকত্ব দিবে না। মানে আপনি 25, 30, 40 বছর যতদিনই থাকেন না কেন, তাদেরকে কিন্তু আপনার ফেরত আসতেই হবে। এখন ধরেন কালকে যদি আমাদের 60-65 লাখ লোককে মধ্যপ্রাচ্য কালই ফেরত পাঠায়, তাহলে এই 60-70 লাখ লোককে নিয়ে আমরা কি করব? তো সেজন্যই রাতারাতি হয়তো আসবে না। সেজন্য আমাদের প্রস্তুতিটা নেওয়া দরকার। যেটা আপনি শুনছেন, আমরা যেটা করছি আসলে ১ম বাংলাদেশে ফেরত আসার বড় ঘটনা হচ্ছে ১৯৯০ সালে ইরাক কুয়েত যখন যুদ্ধ হয়, সেই সময় আমাদের অনেক মানুষজনকে ইরাক কুয়েত থেকে ফেরত আসতে হচ্ছিল। সেটা হচ্ছে আমাদের ১ম দফায়। ২য় দফায় আমাদের ২০১০ সালে লিবিয়া যুদ্ধের সময় আমাদের তখন প্রায় ৩৭,০০০ মানুষকে ফেরত আসতে হয়। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, ওজেনস কল্যাণ বোর্ড, ব্র্যাক, আমরা তখন যুক্ত ছিলাম। তারপর থেকে আমরা আ ভাবছি যে কি করে এই নিয়মিত ফেরত আসাদের প্রক্রিয়াটা কাজটা করা যায়। তো আমরা যে কাজটা করি, ৩ টা এয়ারপোর্টে এরকম যারা ফেরত আসে তাদেরকে আমরা ইমিডিয়েট আমাদের প্রবাসী কল্যাণ সেখানকার যে ডেস্ক রয়েছেন তাদের সাথে, আমাদের অ্যাসেক এয়ারপোর্ট অথরিটির সাথে মিলে তাকে আমরা ১ম এয়ারপোর্টে ইমিডিয়েট সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। তারপর সে যেন স্বাভাবিক পর্যায়ে যায়, সেজন্য সাইকোসোশ্যাল কাউন্সেলিং। তারপরে তার জন্য একটা লাইভলিহুড শুরু হয়, সেজন্য তাকে প্রশিক্ষণ দিয়ে ছোট, ছোট ব্যবসা। আর থার্ড হচ্ছে সমাজকেও প্রস্তুত করা, ডিউটি বেয়ারার সহ দায়িত্বশীল করা, যে একজন মানুষ ফেরত আসতেই পারে। তাকে আবার কি করে আমরা অ্যাকসেপ্ট করব, এবং এদের মধ্যে যারা দক্ষ হয়ে ফেরত আসে, তার কাজটা আপনি ধরেন কেউ একজন ইতালিতে ২০ বছর ছিল, সৌদি আরবে ১৫ বছর ছিল। সেই কাজটা জানে, সেই কাজটা আবার দেশের মধ্যে কিছু সে কি করে আগাতে পারে। পাশাপাশি আপনি দেখবেন এই যে ফেরত আসা মানুষজন, আজকে দক্ষিণ কোরিয়ার উদাহরণ যদি দেন, ওরা একসময় বিদেশ ছিল। তো তারপর ৪-৫-৭ বছর পরে ফেরত এসে দেশে ছোট, ছোট ব্যবসা করার পর পুরো দক্ষিণ কোরিয়া জুড়ে পাবেন আপনি ছোট, ছোট এসএমই গড়ে উঠেছে। তারা তাদের দেশকে করছে। ভারতকে পাবেন আপনি, যারা ডায়াসপোরা নানানভাবে কাজ করছে। তো আমরাও আমাদের যে বিদেশ ফেরত মানুষ, তাদেরকে এই কাজগুলো করতে গিয়ে আমরা অনেকগুলো চ্যালেঞ্জ দেখি। যেটা বললাম ১ম টাই সোসাইটি অ্যাকসেপ্ট করতে থাকে না। সে ২০-২৫ বছর টাকা শুধু বাবা-মাকে, পরিবারকে পাঠাতেই থাকে। একসময় সে ফেরত এসে দেখে তার তো কেউ নেই। তার কোনো সেভিংস নেই। সে তখন কোথায় যাবে? আবার নারীদের ক্ষেত্রে সমাজ, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা যখন কাজ করতে যায়, আমাদের সমাজ দেশে বলেন বা বাইরে বলেন, মেয়েদের কাজ করাটা অনেক সময় নেতিবাচকভাবে দেখে। সেই নারীকে কিন্তু সামাজিকভাবে সংকটের মধ্যে পড়তে হয়। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ব্র্যাক, নিজেদের অর্থায়নে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে মিলে প্রত্যাশা প্রকল্প বলেন, আমাদের ওজানাস কল্যাণ বোর্ডের সাথে আমরা সবচেয়ে বড়, মানে ২ লাখ মানুষের যে একটা ইন্টিগ্রেশন প্রজেক্ট রেইজ, সেই সমস্ত কিছু মিলে আমরা আমাদের অভিজ্ঞতায় কতগুলো আমাদের অভিজ্ঞতা হয়েছে। আমরা সেই অভিজ্ঞতার আদলে সরকারও একটা রিটেনশন পলিসি করছে। আমরা মনে করছি আমাদের পুরো রাষ্ট্রে কতগুলো দায়িত্ব রয়েছে এই মানুষগুলোর প্রতি। কারণ এই মানুষগুলো বছরে $৩০-৩২ বিলিয়ন ডলার পাঠাচ্ছে। তাদের অর্থে দেশ চলছে। এই মানুষগুলো যখন সংকটে পড়ে, বিপদে পড়ে, তার পাশে থাকাটাও কিন্তু আমরা মনে করি আমাদের রাষ্ট্র, সমাজ, আমাদের সবার কর্তব্য। জি, ধন্যবাদ শরীফুল হাসান। এই সুযোগেই আপনাকে আরেকটা সম্পূরক প্রশ্ন করি। আপনি এতক্ষণ যে কথাগুলো বললেন, যে পর্যবেক্ষণগুলো বললেন, এরা হচ্ছে সফল বা মোটামুটি সফল হয়ে যারা ফিরছে। কিন্তু প্রতারণার শিকার হয়ে ২ মাস ৬ মাসের মধ্যে ফিরে আসছে, এই সংখ্যাটাও কিন্তু অনেক বেশি। সাম্প্রতিক সময়ে এটা আরো বেশি দেখা যাচ্ছে। তো তাদের নিয়ে কি কোনো কর্মসূচি আপনারা নিচ্ছেন বা নেওয়া দরকার? জি, আপনি যেটা বলছেন, হ্যাঁ, আমরা যেটা দেখি অনেক মানুষ আসলে সে তথাকথিত কাগজে কলমে মধ্যপ্রাচ্যে ফ্রি ভিসা, তাকে বলা হয় যে তুমি যেখানে সেখানে কাজ করতে পারবা। কিন্তু আসলে মধ্যপ্রাচ্য আইনে ফ্রি ভিসা বলে কিছু নাই। সে অন্য জায়গায় কাজ করতে যায়, তাকে অ্যারেস্ট করে পাঠিয়ে দেয়। সেরকম যেমন লোকজন আছে, আবার আমাদের লোকজন আপনি কম্বোডিয়ায় যায়, সাইবার স্ক্যামের শিকার হয়। এরকম মানুষজন ফেরত আসে, যেটা আপনি এই যে চট করে যারা ফেরত আসে, ধরেন একটা মানুষ যে ১০-১৫ বছর কাজ করলো, তার তো কিছুটা সেভিংস বা পরিবারের জন্য করতে পেরেছে। কিন্তু যেই মানুষগুলো একেবারে ২-৬ মাসের মধ্যে শূন্য হাতে ফেরত আসে, তাদের সংকটটা কিন্তু অনেক বেশি হয়। তাদের জন্য কিন্তু তারা আসলে মানে শূন্যের চেয়েও শূন্যে থাকে। তার জমি-জমা বিক্রি করে, ধার দেনা করে ৫-১০ লাখ টাকা খরচ করে গিয়েছে, সে করবে এটা কি? যেটা আপনি প্রশ্নটা করলেন। তাদের জন্য আমাদের চ্যালেঞ্জটা এরকম। কিন্তু এই আমরা দেখেছি যে মোটা দাগে যদি আমরা বলি যে ৬ মাসের মধ্যে ফেরত আসুক বা ৬ বছর বা ২০ বছর ফেরত আসুক, আমরা তাকে ৩ ভাবে স্ক্যানিং করি। ১ম, আসলে মেন্টালি সে ফিট আছে কিনা। মেন্টালি এই কারণে ফিট বলি আমরা, অনেককে আসলে ধরে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। ডিপোর্টেশন সেন্টারে থাকে। তার নতুন কিছু শুরু করার জন্য তার মানসিক অবস্থাটা, একটা শক্তিটা খুব জরুরি। এজন্য আমাদের সাইকো-সোশ্যাল কাউন্সেলিং লাগে। তারপরে হচ্ছে প্রতিটা মানুষ তার আল্টিমেটলি লাইভলিহুড তো আবার ঘুরে দাঁড়াতে হয়। অর্থনৈতিকভাবে কাজ করতে গেলে তাকে আবার প্রশিক্ষণ দেওয়া, সেটা এক ধরনের চ্যালেঞ্জ। এটা নতুন পুরনো সবার জন্য একটা চ্যালেঞ্জ। এবং সোশ্যাল রিইন্টিগ্রেশন এর ক্ষেত্রে মূল চ্যালেঞ্জটা আমরা বলি মেয়েদের জন্য চ্যালেঞ্জটা একটু বেশি হয়। যেটা বারবার বলছিলাম, আমি মধ্যপ্রাচ্য থেকে ফেরত আসে এবং সে যদি ২, ৪, ৫, ৬ মাস পরে আপনি, এরকম আমরা অনেক নারী ফেরত পেয়েছি যে আসলে তার গ্রামে ফেরত যেতে চায় না। সে হয়তো তার পরিবার বা সন্তান আছে, কিন্তু সমাজ তাকে কি বলবে? অনেক সময় তারা নানান ধরনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফেরত আসে। তো সমস্ত কিছু মিলে এই মানুষগুলোর প্রতি আমাদের সমাজের সবার যে দৃষ্টিভঙ্গিটা ইতিবাচক দরকার, সেই দৃষ্টিবাচকটা নেই। এবং এখন পর্যন্ত যদি আপনি দেখেন এই রিইন্টিগ্রেশন এর কাজগুলো, এই পুরোটা হচ্ছে
আমাদের মতো এনজিও বা সিভিল সোসাইটি তারা লিড করছে, এক্সেপ্ট আমাদের রেস প্রজেক্ট কোভিডের সময় নিয়েছিল। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে কালকে যেই নারীটা এয়ারপোর্টে ফেরত আসছে তার জন্য সমাজ বা রাষ্ট্রের আসলে কি করছে, বিশেষ করে রাষ্ট্র আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কি করছে এই মুহূর্তে, সেইটাও একটা নতুন প্রকল্প করা এই মানুষগুলোর জন্য পাশে থাকতে পারি। কারণ আপনি ফিলিপাইন বলেন বা অন্য কোনো দেশ, তারা কিন্তু তাদের নাগরিকদের যে কোনো সংকট, ফিলিপাইন যেটা করে 24 ঘন্টায় অ্যাডজাস্ট করে। সোশ্যাল মিডিয়ায় সে কোনো জায়গায় বিপদে পড়ছে লিখছে, সে ফেরত আসছে, তার পাশে থাকার চেষ্টা করে। তো আমাদের এই ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে যায় ডেটাবেজ। আমাদের আধুনিক কোনো ডেটাবেজ নাই। আমরা বলতে পারছি না আসলে কে নিয়মিত ফেরত আসছে। রেস প্রজেক্ট একটা 2 লাখ মানুষের একটা ডেটাবেজ হয়তো করছে। আমাদেরও নিজস্ব একটা ডেটাবেজ আছে। কিন্তু ইউরোপ থেকে যে মানুষটা ফিরছে, ভূমধ্যসাগর থেকে ফিরছে, লিবিয়া হয়ে ফিরছে, বিভিন্ন জায়গায় আটকা আছে, তাদের আমরা কমপ্লিটলি একটা কোনো সিস্টেম বা কাঠামো দাঁড় করাতে পারিনি এই রাষ্ট্র মিলে, যেখানে একজন মানুষ ফেরত আসার পরপরই অটোমেটিক্যালি সে একটা কাঠামোর মধ্যে দিয়ে চলে যাবে। তার কাউন্সেলিং, তারপর ফাইন্যান্সিয়াল সাপোর্ট, তারপর সোশ্যাল রিইন্টিগ্রেশন। এবং সেইজন্য আপনি আমাদের নানান ধরনের সোশ্যাল ওয়েলফেয়ার দেখবেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে নানান ধরনের বাজেট রয়েছে, যেখানে বিধবা থেকে বয়স্ক থেকে নানান ধরনের কল্যাণ ফান্ড রয়েছে। কিন্তু খুব দুঃখজনক হলেও সত্য, আমাদের যে বিদেশ ফেরত মানুষজন আসে, তারা এগুলোর কোনোটার মধ্যে অন্তর্ভুক্তি না। মানে আমরা রাষ্ট্র ভুলিয়ে গেছি যে এই মানুষগুলো বিপদে পড়তে পারে, তাদের পাশেও রাষ্ট্র থাকা দরকার। তো সেজন্য পলিসির জায়গাটা তো আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে সরকারের সাথে, ওজানা স্কুল বোর্ডের সাথে ক্লোজলি আমরা এই কাজটা করছি। এবং আমরা যেটা বিশ্বাস করি ব্র্যাক, কোনো একটা কাজ বছরে বছর আসলে আমরাই করব না। আমরা করতে করতে আমাদের যে রিইন্টিগ্রেশন এক্সপেরিয়েন্স হলো, সেগুলো আমরা সরকারকে ট্রান্সফার করে দিব। আলটিমেটলি সরকারি একটা কাঠামো করে এই মানুষগুলোর পাশে থাকবে। ধন্যবাদ শরীফুল হাসান। আপনার কাছে আবার আসবো। আমরা ডক্টর মাহবুবুল করিম স্যারের কাছে যেতে চাই। শরীফুল হাসান যেমন বলছিলেন যে আসলে সরকারের নানান প্রকল্প আছে সমাজসেবামূলক। সেসবের মধ্যে এই ফেরত আসা কর্মীদের কোনো কিছু ধরা নেই। ফেরত আসা কর্মীদের নারীদেরও ধরা নেই। তো নারী কর্মী যারা ফেরত আসছে তার জন্য সরকার কি করছে বা কি করা দরকার বলে আপনার মনে হয়? ধন্যবাদ। শরীফুল ব্রাকের যে কথাগুলো বললেন আমি প্রায়শই একমত। তারা অনেক আগে থেকেই রিইন্টিগ্রেশন নিয়ে কাজ করছে। ওয়েস্টার্নার্স ওয়েলফেয়ার বোর্ড 2016 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এরপরে যখন 2020 সালে করোনা শুরু হয়, তারপরে কিন্তু সরকার খুব তড়িঘড়ি করে আমাদের রেইজ প্রজেক্টটা নেওয়া হয়। এবং আপনারা হয়তো জেনে থাকতে পারেন যে বিশ্বের ইতিহাসে রিইন্টিগ্রেশন নিয়ে কিন্তু এটা বৃহত্তম একটা প্রজেক্ট। সর্বশেষ ফিলিপাইন 25,000 লোককে নিয়ে রিইন্টিগ্রেশনটা প্রোগ্রাম করেছিল। আর আমাদের এই রিইন্টিগ্রেশন প্রোগ্রামটা 2021-এ চালু হয় এবং জুন 2026-এ এটা আপাতত শেষ হয়েছে। সেখানে আমরা 2,53,000 লোকের রিইন্টিগ্রেশন প্রোগ্রাম সফলভাবে শেষ করেছি। এবং তার মধ্যে কিন্তু আমাদের প্রায় 19,000 মহিলা ছিল। এবং আমাদের সারা বাংলাদেশ কাভারেজ আমাদের 35টা জেলা অফিসের মাধ্যমে আমরা অন্যান্য অফিসগুলো কাভার করছি জেলার মধ্যে। অর্থাৎ এইটুকু আমরা বলতে পারি যে এই রেস প্রজেক্টের মাধ্যমে আমরা এখন পর্যন্ত 2,53,000, তার মধ্যে প্রায় 19,000 মহিলা, আমাদের যে মা বোন রয়েছে, তাদেরকে আমরা অ্যাড্রেস করতে পেরেছি। এবং ভবিষ্যতে খুব শীঘ্রই আমাদের বিশ্বব্যাংক আমাদের সাথে একমত পোষণ করেছে, আমাদের ইআরডি একমত পোষণ করেছে। আমরা একটা সেকেন্ড ফেজ নিতে যাচ্ছি, যেখানে সামনে যে সমস্ত ভাই বোনরা ফেরত আসবে তাদের জন্য আমরা 2030 সাল পর্যন্ত আরো প্রায় 4 লক্ষ আমরা টার্গেট নিয়েছি। এবং এদের কিন্তু টোটাল ডাটাবেস কিন্তু আমাদের কাছে রয়েছে। আমরা যখন কাজ করি আমরা কিন্তু একা কাজ করি না, আমাদের সাথে ব্রাক সহ আরো 7টা এনজিও কাজ করেছে, আমাদের সাথে আইওএম কাজ করেছে। আমাদের ওখানে যখন কেউ বিদেশ ফেরত আসে, আসার পরে প্রথমে আমরা রেজিস্ট্রেশন করি, তার একটা প্রোফাইল তৈরি করি, তারপরে তাকে কাউন্সিলিং করি। কাউন্সিলিং করার পরে তাকে যদি মেডিকেলে পাঠানোর দরকার পড়ে, তাকে যদি প্রশিক্ষণে পাঠানোর দরকার পড়ে, তাকে যদি কোনো চাকরির জন্য রেফার করার প্রয়োজন পড়ে, আমরা রেফারেল সিস্টেমের মাধ্যমে তাকে আমরা রেফার করি। রেফার করার পরে যদি কিন্তু সে শরীফুল হাসান যে বলছিলেন যে আসলে আমাদের ডেটা ব্যাংকই নাই সেই অর্থে। ছিল না, বাট আমাদের 1 জানুয়ারি 2026 সাল থেকে আমাদের রেস প্রজেক্টের অধীনে এমআইএস একটা সফটওয়্যার, এটা টোটালি চালু হয়েছে। এবং বিএমইটির ওইপি একটা সফটওয়্যার আছে, তার মাধ্যমে আমরা 1 জানুয়ারি 2026 সাল থেকে এসবির মাধ্যমে আমাদের রিইন্টিগ্রেট করা আছে। এখন কিন্তু আমরা বলতে পারি 1 জানুয়ারি 2026 সালের পর থেকে কতজন পুরুষ বা মহিলা কোন দেশ থেকে ফেরত আসতেছেন, ইমিগ্রেশনের মাধ্যমে তথ্যটা বিএমইটির ওইপি হয়ে আমাদের এমআইএস হয়ে আমাদের কিন্তু বোর্ডে চলে আসে। এবং আরো একটা ভালো খবর হচ্ছে 3রা সেপ্টেম্বর 2025 সালে অলরেডি রিইন্টিগ্রেশন নিয়ে একটা পলিসি কিন্তু বাংলাদেশ সরকার পাশ করেছে। এবং বর্তমান সরকারের যে ইশতেহার হয়েছে সেখানে কিন্তু আপনার রিইন্টিগ্রেশনের ব্যাপারে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। এবং তারই ধারাবাহিকতা, যেহেতু রিইন্টিগ্রেশন একটা পলিসি পাশ হয়েছে এবং আমাদের 2018 সালের ওয়েস্টার্নার্স ওয়েলফেয়ার বোর্ডের আইনেও এটা বলা হয়েছে, সো দ্যাট আমি পরিচালক অর্থ বাজেট হিসাবে এইটুকু বলতে পারি যে রিইন্টিগ্রেশন প্রোগ্রাম যদি প্রজেক্ট থাকুক বা না থাকুক, ওয়েস্টার্নার্স ওয়েলফেয়ার বোর্ড যারা ফেরত আসবে তাদের রিইন্টিগ্রেশন প্রোগ্রামটি চালু রাখবে।
জি, আরেকটা কথা আপনারা দুজনেই বলছিলেন যে কাউন্সেলিং এর কথা। তো সরকারি পক্ষ থেকে কি ধরনের কাউন্সেলিং আপনারা দিয়ে আচ্ছা, থাকেন? এখানে একটু ফাঁক রয়েছে। ফাঁকটা এরকম রয়েছে, সেটা শরীফুল ভাই আমার সাথে একমত হবেন যে আসলে কাউন্সেলিং শব্দটা বা কাউন্সেলিং বলতে বাস্তবে যেটা বোঝায় এটা না, কিন্তু আপনি খুব একটু আগে বড়। বললেনও যে সরকারের আমি পক্ষ বলেছি থেকে আপনার প্রকল্প থেকেও ইয়েস, কাউন্সেলিং দেয়া করা হয়। হচ্ছে। কিন্তু জি। সেটা কিন্তু কাউন্সেলিং, সত্যিকারের কাউন্সেলিং বলতে যেই লেভেলের কাউন্সিলর দরকার, বাংলাদেশে কিন্তু সেই লেভেলের কাউন্সিলর নাই। অর্থাৎ একটা কাউন্সিলর বলতে তাকে লম্বা সময় ধরে একটা মানুষের পিছনে কিন্তু ঘন্টার পর ঘন্টা তাকে কিন্তু আপনার অ্যাড্রেস করতে হয়, শুনতে হয়, বুঝতে হয়। কিন্তু আমাদের লোক সংখ্যা এত বেশি, আর আমাদের যারা কাউন্সেলিং এর কাজ করে বেসিক্যালি তারা কিন্তু ২ দিন বা ৭ দিনের একটা ট্রেনিং নিয়ে তারপরে সে কাউন্সেলিং এর কাজটা করে। অর্থাৎ শুধুমাত্র কাউন্সেলিং এর উপরে তারা একটা হায়ার ডিগ্রি নিয়ে যে কাউন্সিলর বোঝায় সেই ধরনের কাউন্সিলর আমাদের না, এবং সেটা কিন্তু খুব দ্রুত এটা সম্ভব না। আপনি যদি বাংলাদেশ প্রেক্ষাপটে চিন্তা করেন যে আমাদের অনেক ডাক্তার আছে, মেডিকেল কলেজ আছে, কিন্তু মানসিক রোগের চিকিৎসার জন্য অথবা কাউন্সেলিং এর জন্য যে অ্যাবসোলুটলি কোনো প্রতিষ্ঠান যেখান থেকে তিনি ওই শিক্ষাটা নিয়ে আরেকজনের সত্যিকার অর্থে কাউন্সেলিং করতে পারবেন, সেটা কিন্তু আমরা পাই না। আমরা একটা টেম্পোরারি পর্যায়ে কাজ জি, করছি। জি, এটাকে ধন্যবাদ। আরো আমরা আপগ্রেড বুঝতে করব। পেরেছি। আপনাদের ইচ্ছা আছে, কিছু চেষ্টা জি। আছে, কিন্তু লোকবলের ঘাটতি আছে। তো শরীফুল হাসান, আপনি কি বলবেন যে এই যে সাইকো সোশ্যাল কাউন্সেলিং এর জন্য আসলে তাহলে কি পদক্ষেপ নেওয়া উচিত? আপনি তো কাজ করছেন জি, দীর্ঘদিন ধরে, জি। সেই পর্যবেক্ষণ যদি না, বলেন। স্যার যে কথাটা বললেন সেটা কিন্তু একেবারে কিছুটা মানে অনেকটাই সত্য। কারণ হচ্ছে আপনি দেখবেন আমাদের দেশে ডাক্তারের তুলনায় নার্স বা ডাক্তারের সংখ্যা যত পর্যাপ্ত যেমন নেই, আর সাইকোলজিস্ট মানে একেবারেই নেই। আপনি আ কয়েকটা বিশ্ববিদ্যালয় ঢাকা, জগন্নাথ, রাজশাহী কয়েকটা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কিছু আগে এখানে আপনি সাইকোলজি পড়ান। তো আপনি কাউন্সেলিং যে অর্থে বলি আমরা সাইকোসোশিয়াল কাউন্সেলিং, আমাদের আসলে নাগরিকরাও যে আমরা খুব সচেতন তা না। আপনি যদি যেকোনো একজন তরুণ তার বাবা-মাকে বলে যে আজকে আমি একজন সাইকিয়াট্রিস্ট এর কাছে যাবো। তোর বাবা-মা বলবে, "তুই কি পাগল হয়ে গেছিস?" তো আমাদের মানুষজন আসলে ঠিক বুঝেও না যে সাইকোলজিস্ট এর নানান চাপে, কর্মক্ষেত্রের চাপ, শহরের চাপ, নাগরিকের চাপ, উন্নত যেকোনো বিশ্বে কিন্তু তারা সাইকোলজিস্ট এর সাথে যায়। তো আমাদের যেহেতু এটা আমরা প্রস্তুত না, সে কারণে আমাদের রাষ্ট্রে সাইকোলজিস্ট একেবারে নেই বললেই চলে। মানে আপনি লাখো মানুষের জন্য একজনের এবং আমাদের তাহলে কি করণীয়? কি সেজন্যই বলছিলাম। পদক্ষেপ নেওয়া এবং দরকার? আমাদের সেক্ষেত্রে রাষ্ট্রের একটা মাত্র প্রতিষ্ঠান রয়েছে আমাদের, যেটা জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল ঢাকায়, সেখানে রয়েছে। এখন আমরা কি করি? আমরা যেটা করি, আমাদের প্রত্যেকটা মাইগ্রেশন প্রোগ্রাম জেলা আমাদের যে সেন্টার, সেখানে আমরা একজন সাইকোলজিস্ট রেখেছি। এখন ধরেন আমাদের মতো একটা বেসরকারি সংস্থার পক্ষে হয়তো একজন সাইকোলজিস্ট আলাদা করে আমরা রিক্রুটমেন্ট করেছি। এই মুহূর্তে ওই জেনারেল স্কলার বোর্ডে নেই। কিন্তু আমি নিশ্চিত স্যার বা তারা যে কাজটা করছেন তারাও অদূর ভবিষ্যতে একজন সাইকোলজিস্ট তারা রাখার চিন্তা করবেন এবং তারা হয়তো পাবেন যখন পার্মানেন্ট চাকরি হয়ে যাবে, নিশ্চয়ই সেখানেও আসবে। তো আমরা এখন যে কাজটা করছি, আমাদের যারা সাইকোলজিস্ট আছে, এই সরকারের ওই জেনারেল স্কলার বোর্ডে তাদের হয়তো যাদের সহায়তা দরকার, আমাদের সেটা কিন্তু সেই কোলাবোরেশন গুলো রয়েছে। আমাদের সেন্টার গুলোতে আসলে সেখানে আমরা তাদেরকে কাউন্সেলিং তাদেরকে দিতে পারি। কিন্তু এয়ারপোর্টে একজন হয়তো ভবিষ্যতে আমাদের আসতে না পারলেও ভবিষ্যতে নিশ্চয়ই কোনো একজন সাইকোলজিস্ট নিশ্চয়ই সরকার দিবে। তো এই কাজগুলো আমাদের আগাচ্ছে। আমরা আপাতত আমরা বলব যে আমাদের যেহেতু ঢাকার বাইরে যে সাইকোলজিস্ট রয়েছে আমাদের জেনারেল স্কলার বোর্ডের সাথে সে আলোচনা রয়েছে, কারণ মানুষের তো সেবাটা দরকার। সেবাটা যেন আমরা এই মুহূর্তে দিতে পারি। পাশাপাশি আমরা মনে করি যে আমাদের আসলে শিক্ষাক্রমে আমাদের হয়তো এমন অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলোর যত জানা দরকার, তার চেয়ে আমাদের এই সোশ্যাল মিডিয়া বলেন, এই যানজট, নানান সংকটের জগনে আমাদের অনেক সাইকোলজিস্ট দরকার। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে আরো বেশি সাইকোলজিস্ট তৈরি করা, সেই কাজগুলো জরুরি, কিন্তু এগুলো তো রাতারাতি সমাধান সম্ভব না। সেজন্য আমাদের ব্র্যাকেরই আমরা আরেকটা মডেল করছি, যেটা আমরা বলছি প্যারা কাউন্সিলর। মানে বেসিক কাউন্সেলিংটা যদি হুম, আপনি শিখান, যেখানে সে সাইকোলজিস্টের সাথে কানেক্ট করবে। এখানে ২ ধরনের কাউন্সেলিং যেটা স্যার বলছিলেন। একটা হচ্ছে ক্যারিয়ার কাউন্সেলিংটা, সে কি করবে, ব্যবসা-বাণিজ্য করবে। সেটা হয়তো আপনি একটা বিজনেস ব্যাকগ্রাউন্ড বা অন্য কাউকে দিয়ে করতে পারেন। কিন্তু একদম প্রফেশনাল সাইকোলজিস্ট এর জন্যে সেটা আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কত স্ট্যান্ডার্ড আছে, নরমস আছে। তো সেটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হয়তো আমরা নিজেরা পরস্পরের রেফারের মাধ্যমে হয়তো সেই সেবাটা দিব। কিন্তু যেই কথাটা বলছিলাম আমি, আমাদের ধরেন এই যে বিদেশ ফেরত মানুষ বা রেমিটেন্স, তার উপকারভোগী তো সবাই। তাহলে এই মানুষগুলো যখন ফেরত আসবে, তার দায়িত্ব কি শুধু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা জেনারেল স্কলার বোর্ড? আমি যেটা বলছিলাম যে অন্য কারো নেই, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কথা বলছিলাম, সমাজসেবা অধিদপ্তর। যাদের হাজার ধরনের মানে আপনার কল্যাণ প্রকল্প রয়েছে, যেটা বলছিলাম বিধবা ভাতা, বয়স্ক ভাতা, নানান জনের জন্য। কিন্তু আপনি দেখেন সেখানে বিদেশ ফেরত নারী বা বিদেশ ফেরত মানুষটাকে কিন্তু নেই। সে কারণে আমরা মনে করি সেই অ্যাডভোকেসিটা আমাদের করা দরকার। কারণ এই বিদেশ ফেরত মানুষ নেই এই কারণে তারা হয়তো ভেবেছে যে বিদেশ ফেরত আসে সবাই বোধহয় টাকা নিয়ে আসে। সবাই বোধহয় সম্পদশালী। সেখানে যে অনেক শূন্য হাতেও ফেরত আসতে পারে। কাজেই তাদেরকেও যদি ইনক্লুড করা, যেন তারাই রাষ্ট্রের নানান ধরনের পদক্ষেপ রয়েছে, তারা যেন সেখানে পায়। আবার আপনি দেখেন আমাদের এই যে রেমিটেন্স $৩০-৩২ বিলিয়ন যে ব্যাংকগুলো আসছে, তাদের নানান ধরনের সিএসআর ফান্ড রয়েছে। তো এই সিএসআর ফান্ড গুলো দেখবেন অতীতেই বেশিরভাগ ক্ষেত্রে আ হয়তো এমন কাজে লাগে
আমি জানি না তার চেয়ে হয়তো গুরুত্বপূর্ণ কাজ এই যে বিদেশ ফেরত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে দেখবেন ব্যাংকগুলো সেরকম সিএসআর উদ্যোগ নেই, কাজে তারাও যেন এগিয়ে আসে যে আমরা বিদেশ ফেরত নারী বা পুরুষ যেন করবো। পাশাপাশি দক্ষ মানুষজন কিন্তু ফেরত আসে। অনেকে আপনি দেখবেন হয়তো 20-25 বছর সে সৌদি আরবে কাজ করেছে, কনস্ট্রাকশনের কাজ জানে, সিঙ্গাপুরের কাজ জানে, ইতালিতে সে খুব ভালো পিজা বানাতো। এই যে তাদের যে স্কিল ম্যাপিংটা করে দেশের মধ্যে যদি আপনার ধর খুব ভালো কনস্ট্রাকশনের কাজ দরকার, তখন এই বিদেশ ফেরতের স্কিল মানুষটা কেউ হয়তো ভালো শেফ, তাকে কাজে লাগানো, তাদের স্কিলটাকে কাজে লাগানো, যেটা সাউথ কোরিয়া করেছে, ইন্ডিয়া নিয়মিত করে। তাদের এই ডায়াসপোরা নেটওয়ার্কের মধ্যে কিন্তু তারা এক এক বছর এক একটা জিনিসকে প্রায়োরিটি দেয়, কোনো বছর স্বাস্থ্য, কোনোটা শিক্ষা, তাহলে সেই ধরনের এক্সপার্টকে খোঁজে। তো আমাদের এই যে প্রতি বছর গড়ে এখন পর্যন্ত যেটা হিসাব 80-90 হাজার লোক আমাদের ডিপুটি হিসেবে ফেরে, তার মানে ফেরত আসার লোকের সংখ্যা আরো বেশি। এই যে 1-1.5-2 লাখ লোক ফেরত আসে, তাদের মধ্যে যারা স্কিলটা যদি আমাদের ম্যাপিংটা থাকে, যে ডেটাবেসটা হচ্ছে, তার মাধ্যমে এখন সরকারের ধরনের কোনো একটা বড় প্রকল্পের লোক দরকার, কোনো একটা আর আমরা প্রায় শুনবেন কিন্তু আমাদের এক্সপার্ট লোকজন আমরা পাই না। তাহলে এই যে মানুষটা বিদেশ থেকে কাজ করে আসলো, তার দক্ষতাটাকে কাজে লাগানো, তার স্কিলটাকে কাজে লাগানো। আরেকটা জিনিস কিন্তু আমাদের সচেতনতার জরুরি। আপনি দেখবেন আমাদের সিলেট, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়ি যে সমস্ত এলাকার লোকজন বিদেশ যায়, তার বিনিয়োগ মানে দেখবেন সে একটা বড় মাঠের মধ্যে বড় বাড়ি করে রেখে দিছে, বা 5 বছর পর ফেরত এসে একটা বড় গরু জবাই দেয়। তো বাংলাদেশ ব্যাংকের যে পরিসংখ্যান গবেষণা, তাতে বলে আমাদের রেমিটেন্সটা কিন্তু উৎপাদনশীল খাতে কাজে লাগে না, একটা বড় বাড়ি, বড় একটা জমি, সেই সমস্ত কাজে লাগে। এখন যেই মানুষটা বছর বছর আয় করছে, তার একটা কোটি টাকা দিয়ে বড় বাড়ির চেয়েও সে যদি একটা অল্টারনেটিভ সেভিংস করে, ধরেন বাড়িতে তার স্ত্রী যদি থাকে, সেখানে ধরেন 100-200টা হাঁস থাকতে পারে, বাড়িতে আপনার একটু সবজি থাকতে পারে। আমরা করোনা কালে দেখেছি যারা শুধুমাত্র প্রবাসী আয়ের উপরে যে পরিবারগুলো নির্ভরশীল ছিল, তারা কিন্তু বিপদে পড়েছে, কারণ রেমিটেন্স আসা বন্ধ হয়েছে। কিন্তু যেই পরিবারগুলো বিকল্প আয় করেছে, ধরেন ওই রেমিটেন্স থেকে তার স্ত্রী হয়তো একটা সবজির বাগান করেছে, 2টো ছাগল কিনেছে, গরু কিনেছে, যে বিকল্প আয়টা কিন্তু খুব জরুরি। কাজে ওইটাও মাথায় রাখা যে আমি রেমিটেন্স, আপনি দেখবেন রেমিটেন্সের টাকাটা আমরা অনেক সময় ছেলে, বাবা আমাকে একটা মোটরসাইকেল পাঠাও, একটা মোবাইল পাঠাও, এই যে রেমিটেন্সটাকে যে ইতিবাচক কাজে লাগানো। এবং আপনি আমাদের দেখবেন শতাধিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল রয়েছে, একটা অর্থনৈতিক অঞ্চল নেই যেটা শুধুমাত্র বিদেশ ফেরত লোকেরা কাজ করতে পারবে, বা যারা বিদেশে আছে তারা বিনিয়োগ করতে। আমাদের কিন্তু এরকম আমেরিকা বলেন, সৌদি বলেন, কাতার বলেন, আমাদের এরকমও প্রবাসী রয়েছেন যার আসলে শত কোটি টাকা রয়েছে। এখন তাকেও আপনি দেশের মধ্যে একটা বিনিয়োগ করার যদি সুযোগ দেন, যে না ভাই আমরা একটা স্পেশাল ইকোনমিক জোন দিলাম, তুমি বিনিয়োগ করো, বিদেশ ফেরতটা কাজ করো। এখন তাকে যদি আপনি 14 জায়গায় যেতে হয়, চাঁদাবাজি বানানোর সংকটের মধ্যে পড়তে হয়, সে তো বিনিয়োগ করতে চাইবে না। কাজে এই যে বিদেশ ফেরতের স্কিল, রেমিটেন্স, দক্ষতা, ফেরত আসা, সবগুলোকে আমরা কি করে কাজে লাগাবো? আমাদের একটা পলিসি হয়েছে, এটা খুবই অনেক বছর ধরে আমরা একটা পলিসির কথা বলছি, আমাদের এখন রিইনটেশনটার পলিসিটা হয়েছে। কিন্তু একটা আইন বা পলিসি আমাদের কিন্তু অসংখ্য আছে। আইন বা পলিসি করে সেটা বুক শেলফে রেখে দিলে কিন্তু হবে না। যেটা আমাদের কিন্তু আবার কার্যকর করতে হবে। কার্যকর করার দায়িত্বটা শুধু যদি আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা ওজেনাস কল্যাণ বোর্ডকে দিই, একা কিন্তু তারা পারবে না। সেজন্য সমাজের আমাদের যেই মন্ত্রণালয়গুলো রয়েছে, আমাদের সবাইকে মিলেমিশে এই বিদেশ ফেরত মানুষগুলোর পাশে দাঁড়াতেই হবে। কারণ আপনি কত বছর এই যে মানুষটা 20-25 বছর থাকে, এটা তো একটা সামাজিক খরচও রয়েছে। দেখেন একজন মানুষ বিদেশে যাচ্ছে, তার বাচ্চাটাকে সে হয়তো 6 মাসে রেখে গেছে। 20 বছর সেই বাচ্চাটা দেখে না। আপনি যদি অন্যভাবে দেখেন, আমরা দেখি যে আমাদের দেশের মতো সমাজে বাবা না থাকলে কিন্তু সন্তানদের লেখাপড়া বা অনেক সময় দেখভালটা ভালো করে হয় না। 20 বছর ধরে বাবা সৌদি আরব থাকে, 20 বছর পর ছেলের লেখাপড়া হয় না, ছেলে হয়তো মালয়েশিয়া বা সৌদি আরব যাচ্ছে। আপনি দেখেন এই যে 1 কোটি লোক প্রবাসী, তাদের মধ্যে কয়জনের সন্তান লেখাপড়া করে আবার ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ভালো কাজে আসছে। তো তার লেখাপড়াটা কিন্তু হয় না। কিন্তু পক্ষান্তরে যদি আপনি দেখেন একটা সরকারি ছোট চাকরি করে বা বিশ্ববিদ্যালয়ে ছোট চাকরি করে, কিন্তু ওই যে দেখাদেখিতে তাদের লেখাপড়াটা হয়ে যায়। তো কাজেই এই যে চিন্তা করাটা, তাদেরকে কাজে লাগানো, আমার কাছে মনে হয় সেইভাবে ভাবতে হবে। এদেরকে বিচ্ছিন্নভাবে না দেখে আমাদের রাষ্ট্র গঠনে, সমাজ গঠনে এই প্রবাসীরা হয় কি আমাদের চোখের সামনে থাকে না তো। তো পরিবার, সমাজ, রাষ্ট্র সবাই শুধু আমরা সংখ্যা দেখি যে রেমিটেন্স পাঠাক, টাকা পাঠাক। তো এই সংখ্যার পেছনে তো এরা তো মানুষ। 1 কোটি প্রবাসী মানে 1 কোটি মানুষ। ফেরত বছরে 1 লাখ আসলে 1 লাখ মানুষ। 1 লাখ মানুষের দুঃখ, বেদনা, গল্প কিন্তু ভিন্ন। আর যদি প্রতিটা মানুষকে কিন্তু ওইভাবে অ্যাড্রেস করাটা, আমি রেস প্রজেক্টের 1 কোটি মানুষ মানে কিন্তু আসলে 1 কোটি 1 কোটি পরিবারও বটে 1 কোটি মানুষ মানে বাংলাদেশের যদি আপনি গড়ে 6 জন করে দেখেন, 6 থেকে 7 কোটি মানুষ সরাসরি তাদের সাথে সম্পর্কিত। কাজেই সেই মানুষগুলোর দুঃখ, বেদনা বোঝে। এবং আমাদের এই বিদেশে মানুষ যারা থাকে, তাদের যে ত্যাগ দেখেন, পরিবার, স্বজন সব ফেলে এই মরুভূমির মধ্যে 50-55 ডিগ্রি তাপমাত্রায় কাজ করছে, দেশের জন্য টাকা পাঠাচ্ছে। এই যে এত বড় অবদান, আপনি দেখবেন পক্ষান্তরে আমাদের যারা শিক্ষিত মানুষজন ইমিগ্রেন্ট হয়ে যাচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া, সে কিন্তু নিজের জমি জমা বিক্রি করে সব চলে যায়। আর এই মানুষগুলো কি করে? তার সমস্ত আয় সে দেশে পাঠায়।
পরিবারকে পাঠায় এবং ডলার আকারে দেশে যখন পাঠায় তখন কিন্তু আপনার রিজার্ভ শক্তিশালী হয়, রাষ্ট্র শক্তিশালী হয়। কাজে যাদের কারণে রাষ্ট্র শক্তিশালী হচ্ছে তাদের পাশে দাঁড়ানো অবশ্যই ওই যে এনএস কল্যাণ বোর্ড বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় লিড দিবে, কিন্তু এখানে কিন্তু সবার একটা অন্তর্ভুক্তি বা সবার একটা অংশগ্রহণটা ভীষণ জরুরি। জি, ধন্যবাদ শরীফুল হাসান। শরীফুল হাসান একটা খুবই চমৎকার জায়গায় গুরুত্ব দিয়েছেন যে এই শ্রমিকদের, আমরা শ্রমিকই বলছি আপাতত, শ্রমিকদের দক্ষতাটাও কিভাবে কাজে লাগানো যায়। যদিও শরীফুল হাসান বারবার একটা 10 বছর 20 বছর বলছেন, কিন্তু আসলে অনেক শ্রমিক ফেরেন যারা আসলে 2 বছর 4 বছরেও ফেরেন। সে একটা পিজ্জা বানানোর দক্ষতা নিয়ে ফেরেন, সে হয়তো একটু আইটি দক্ষতা নিয়ে ফেরেন বা নানান দক্ষতা নিয়ে ফেরেন। তো এই ফেরত আসা শ্রমিকদের দক্ষতাটা কিভাবে আমাদের দেশের উপযোগী করে কাজে লাগানো যায়? ধন্যবাদ। অলরেডি আমাদের রেইস প্রজেক্ট থেকে কিন্তু ফেরত আসা কর্মী যারা দক্ষ হয়ে ফেরত আসছেন তাদের দক্ষতাকে কাজে লাগানোর জন্য আমরা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের স্বীকৃত যে সকল প্রতিষ্ঠান আছে তার মধ্যে আমাদের টিটিসি, ব্র্যাক, ইউসেপ, ট্রাস্ট এরকম বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেখান থেকে আমাদের যে সমস্ত কর্মীরা দক্ষ হয়ে আসছেন তাদের আমরা তালিকা করেছি। তালিকা করে তাদেরকে আমরা আরপিএল করেছি, রিকগনাইজেশন অফ প্রায়র লার্নিং। অর্থাৎ তিনি যে দক্ষতা অর্জন করে এসেছেন তারা একটা প্রশিক্ষণের পরে একটা পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা নেওয়ার পরে এনএসডিএ কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট দেওয়া হয়। সেই সার্টিফিকেটটা যখন কোনো প্রতিষ্ঠানে দেখানো হয় তখন খুব স্বাভাবিকভাবে তারা বিশ্বাস করে যে এই লোকটা এই কাজে দক্ষ। তখন তারা এই দক্ষতাটাকে কাজে লাগানোর পরিপ্রেক্ষিতে তার বেতনটাও বাড়ে। তার কিন্তু দেশে ফেরত আসার পরে তিনি কিন্তু ভালোভাবে আবার আয় করতে পারেন। আর পাশাপাশি সাইকোলজিস্টের একটা কথা বলা হয়েছে। আমাদের কিন্তু আমরা খুব শীঘ্রই আমাদের ওয়েজার্নার্স ওয়েলফেয়ার বোর্ডে আমরা নতুন করে অর্গানোগ্রাম তৈরি করছি। সেখানে বেশ কিছু পদ আমরা বৃদ্ধি করছি। সেখানে কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের শরীফুল ভাই যে আমাদেরকে পরামর্শটা দিলেন, আমরা সেখানে কিন্তু ৩ থেকে ৫ জন আমরা যে সাইকোলজিস্ট এই পদটা আমরা নতুন করে সৃষ্টি করতে পারি। এটলিস্ট আমাদের বোর্ডে অথবা বোর্ডের যে সমস্ত জেলা অফিসগুলো আছে এটা এখন টেম্পোরারি, বাট আমরা পার্মানেন্টলি আমাদের কিন্তু ৬৪ জেলাতে আমরা জেলা অফিস করবো। এখন তো বোর্ডের প্রজেক্টের অফিস, বাট তখন আমরা বোর্ডের অফিস করবো। সেখানে আমরা পর্যায়ক্রমে যদি আমরা সাইকোলজিস্ট নিয়োগ দিতে পারি তাহলে এটলিস্ট যিনি ফেরত আসেন, ফেরত আসার পরে সে অসুস্থ কিনা, তার সমাজের গ্রহণযোগ্যতা কি, সে কি করতে পারে, তার দক্ষতা কাজে লাগানোর জন্য কোথায় যেতে হবে, কোথায় গেলে সে লোন পেতে পারে, কোথায় গেলে সে চাকুরি পেতে পারে, অন্তত এই রাস্তাটা তাকে দেখানো দরকার। সেই রাস্তাটা কিন্তু আমরা দেখাতে পারি না। আরেকটা সবচেয়ে বড় বিষয় যে সমাজে তার যে গ্রহণযোগ্যতা, অর্থাৎ এটা কিন্তু এনজিও অথবা আমাদের ওয়েজার্নার্স ওয়েলফেয়ার বোর্ড সরকারের একার পক্ষে কিন্তু সম্ভব নয়। সেই কথাটা কিন্তু একটু আগে আমাদের শরীফুল ভাই বললেন। সেই ক্ষেত্রে আমাদের একেবারে ইউনিয়ন পর্যায়ে, আপনি জানেন একজন উপজেলা নির্বাহী অফিসার উপজেলায় কাজ করেন, তার ওখানে বিভিন্ন উপজেলা পর্যায়ের কর্মকর্তারা থাকেন, তারা কিন্তু মাঠ পর্যায়ে বিভিন্ন ইউনিয়নে ইউনিয়ন ট্যাগ অফিসার হিসেবে কাজ করেন। আমরা যদি সুনির্দিষ্টভাবে প্রবাস ফেরত যারা আসেন এবং প্রবাসে তারা যেতে চান, এই ২ ক্যাটাগরির লোককে যদি আমরা ট্যাগ অফিসারের মাধ্যমে সংযুক্ত করতে পারি তাহলে যিনি বিদেশে কাজের জন্য যাবেন তিনি যাতে প্রতারিত না হন, তার ওয়ার্ক পারমিট চেক করে যান, তিনি বুঝে শুনে যান যে ফ্রি ভিসা নাকি ওয়ার্ক পারমিটের ভিত্তিতে তিনি কাজে যাচ্ছেন। এটা কিন্তু আমার দেখার বিষয়। আমি যদি শুরুতেই যদি তাকে সঠিকভাবে অ্যাড্রেস করতে না পারি তাহলে কিন্তু আমার লোক ফেরত আসতেই থাকবে, প্রতারিত হতেই থাকবে, ক্ষতিগ্রস্ত হতে থাকবে। আরেকটা ভালো কথা আমরা বলি যে যারা ৬ মাসের মধ্যে ফেরত আসেন অর্থাৎ প্রতারিত হয়ে ফেরত আসেন তাদের কিন্তু ১লা জানুয়ারি ২০২৩ সাল থেকে জীবন বীমা কর্পোরেশনের একটা বীমা রয়েছে যেটা ৫ বছর মেয়াদে ১,০০০ টাকা দিতে হয়। এই ক্ষেত্রে যদি ৬ মাসের মধ্যে কেউ প্রতারিত হয়ে ফেরত আসেন তাকে কিন্তু এককালীন বোর্ড থেকে ৫০,০০০ টাকা সাপোর্ট দেওয়া হয় এবং সেই টাকাটা পেলেও কিন্তু সে একটা কিছু করতে পারেন। আর পাশাপাশি আমাদের রেজ প্রজেক্ট তো চলমান রয়েছে, আমরা এটা কিন্তু এখনো চালু রয়েছে এবং আশা করছি আমরা ২০৩০ সাল পর্যন্ত চলবে। যে আপনি বলছিলেন যে জুনে ১ম ফেজ শেষ হয়েছে, বা এটা কি নতুন করে আবার শুরু হয়েছে রেইস প্রকল্প? জুনে আমাদের জুন ২০২৬ শেষ হয়েছে, বাট গত পরশুদিনই হচ্ছে আমাদের ইআরডি থেকে নো কস্ট এক্সটেনশনের জন্য আপাতত ৯ মাসের জন্য আমরা অনুমতি পেয়েছি। আমরা আগামী রবিবার থেকে কাজ শুরু করব। এটা হলো মার্চ পর্যন্ত চলবে। ইতোমধ্যে আমাদের প্রায় $৮০ মিলিয়ন নতুন আরেকটা আমরা সহায়তা ওয়ার্ল্ড ব্যাংক থেকে এটা সফট লোন হিসাবে আমরা পাবো। সেটা দিয়ে আমরা প্রায় বললাম যে ৪.৫ লাখ বা ৪ লাখ লোককে আমরা ২০৩০ সাল পর্যন্ত আমরা তাদেরকে অ্যাড্রেস করতে পারবো। এর পাশাপাশি আমাদের কিন্তু বোর্ডেরও সেই সক্ষমতা রয়েছে। বোর্ড তার নিজস্ব অর্থায়নে আরো যে সমস্ত লোকজন বাকি থাকবে তাদেরকে